বন্ধুরা, কখনো মাঝরাতে ছাদের দিকে তাকিয়ে কি ভেবেছেন যে আমাদের ভেতরের এই শূন্যতা, অন্যদের থেকে এগিয়ে যাওয়ার এই ইঁদুর দৌড়, আর প্রতি মুহূর্তে এই যে ভয় যে কেউ আমাকে অপছন্দ করবে না, তো এগুলো আসলে আসে কোথা থেকে? আমরা খুশি হতে চাই, কিন্তু ভয় লাগে। ভয় যদি আমরা একা হয়ে যাই, আমরা এমন এক রেসে দৌড়াচ্ছি যার কোনো ফিনিশ লাইন নেই, আর এই চক্করে আমরা আমাদের আসল চেহারা, আমাদের রিয়েল সেলফ কোথাও হারিয়ে ফেলেছি। আজকের এই গল্পটা শুধুমাত্র একটা বইয়ের সারাংশ নয়, এটা আপনার আর আমার জীবনের সেই সত্যি যা আমরা প্রায়ই লুকিয়ে রাখি। কল্পনা করুন, একটা শান্ত রাত, হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর একটা তরুণ ছেলে যে নিজের ব্যর্থতায় ভেঙে পড়েছে এক বৃদ্ধ ফিলসফারের কাছে পৌঁছল। সে জানতে চায়, সত্যিই কি খুশি থাকা সম্ভব? এখান থেকেই শুরু হয় এমন এক সফর যা আপনার ভাবনার ধরন চিরতরে বদলে দেবে। অধ্যায় 1, ট্রমা কি শুধুই একটা বাহানা? ডেনাই ট্রমা। ঘরের ভেতর মোমবাতির হালকা আলো জ্বলছিল। ছেলেটি ভেতরে ঢুকেই সরাসরি ফিলসফারের চোখে চোখ রেখে প্রশ্ন করল, মানুষ কি সত্যিই বদলে যেতে পারে, নাকি আমরা চিরকাল আমাদের অতীতের গোলাম হয়েই থাকব? আমার ছোটবেলায় আমার সাথে যা যা ভুল হয়েছে সেগুলোই কি ঠিক করে দেবে আমার ভবিষ্যৎ কেমন হবে? ফিলসফার হাসলেন। তিনি খুব শান্ত স্বরে বললেন, আমার বন্ধু, তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না। তুমি আজ দুঃখী, তার কারণ এটা নয় যে তোমার অতীতে কিছু খারাপ ঘটেছিল, বরং কারণটা হলো তুমি সেই দুঃখকে একটা ঢালের মতো ব্যবহার করছো, যাতে তোমাকে আজ পরিশ্রম করতে না হয়। ছেলেটি চমকে উঠল, তার রাগ হলো। সে বলল, এসব আপনি কি বলছেন? আমার ক্ষতগুলো কি তবে মিথ্যে? ফিলসফার উত্তর দিলেন, ক্ষতগুলো সত্যি, কিন্তু সেই ক্ষতগুলোকে বারবার খুঁচিয়ে বের করাটা তোমার চয়েস। আমরা প্রায়ই বলি যে আমি লোকেদের সাথে কথা বলতে পারি না, কারণ ছোটবেলায় আমাকে সবাই খ্যাপাতো। কিন্তু আসল সত্যি হলো, তুমি আজ মানুষের সাথে কথা বলতে চাও না কারণ তোমার মনে রিজেকশনের ভয় আছে। তুমি তোমার অতীতকে একটা বাহানা বানাচ্ছ, যাতে তোমাকে আবার আঘাত পেতে না হয়। মনে রাখবেন বন্ধুরা, যতক্ষণ আপনি নিজের অতীতকে দোষ দিতে থাকবেন, ততক্ষণ আপনি কখনো স্বাধীন হতে পারবেন না। স্বাধীনতার প্রথম ধাপ হলো এটা মেনে নেওয়া যে আপনি আজ যাই হন না কেন, তার জন্য আপনি নিজেই দায়ী। অধ্যায় 2, সব সমস্যার মূল। অল প্রবলেমস আর ইন্টারপার্সোনাল। ছেলেটির দ্বিধা আরও বেড়ে গেল। সে প্রশ্ন করল, যদি অতীত দায়ী না হয়, তবে এই অস্থিরতা আসে কোথা থেকে? ফিলসফার নিজের চায়ের কপে চুমুক দিয়ে বললেন, তোমার জীবনের প্রতিটি সমস্যা শুধুমাত্র রিলেশনশিপ বা সম্পর্কের সাথে যুক্ত। যদি এই পৃথিবীতে তুমি একমাত্র মানুষ হতে, তবে কি নিজের চেহারা নিয়ে তোমার কোনো অভিযোগ থাকতো? তোমার কি ধনী হওয়ার ইচ্ছে থাকতো? না। আমরা হিংসা, রাগ আর হীনমন্যতা তখনই অনুভব করি যখন আমরা নিজেদের অন্যদের সাথে কম্পেয়ার করি। আমরা সারাদিন সোশ্যাল মিডিয়ায় কি দেখি? কেউ আমাদের চেয়ে বেশি খুশি, কেউ বেশি ঘুরছে, আর সেখান থেকেই শুরু হয় আমাদের অখুশি হওয়ার পালা। আমরা নিজেদের ভ্যালিউ অন্যদের করতালির মধ্যে খুঁজতে থাকি। আমরা আমাদের জীবনের স্টিয়ারিং অন্যদের হাতে দিয়ে দিয়েছি। তারা যদি হেসে কথা বলে, তবে আমরা খুশি, আর যদি তারা আমাদের এড়িয়ে চলে, তবে আমরা শেষ। এটা কি সত্যিই স্বাধীনতা, নাকি এটা এক মানসিক গোলামি? অধ্যায় 3, অন্যের কাজ অন্যের ওপর ছেড়ে দাও। ছেলেটি এখন অনেকটা শান্ত হয়েছে। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, কিন্তু আমি থামব কি করে? লোকে আমার সম্পর্কে কি ভাবছে, এই চিন্তাটা আমাকে ভেতর থেকে কুয়ে কুয়ে খায়। আমি কিভাবে তাদের প্রত্যাশাকে ইগনোর করব? ফিলসফার তার কাঁধে হাত রাখলেন এবং একটা জাদুকরী মন্ত্র দিলেন, টাস্ক সেপারেশন। তিনি বললেন, এটা বোঝো যে তোমার কাজ কোনটা আর অন্যদের কাজ কোনটা। তোমার কাজ হলো নিজের পুরো সততার সাথে নিজের জীবনটা বাঁচা, আর তোমাকে পছন্দ করা বা অপছন্দ করা এটা তাদের কাজ। তুমি তাদের কাজে হস্তক্ষেপ করছো কেন? যখন তুমি এটা ভাবা ছেড়ে দেবে যে মানুষ তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করছে, তখনই তুমি সঠিক অর্থে স্বাধীন হবে। এটাই হলো দ্য কারেজ টু বি ডিসলাইকড, অর্থাৎ অপছন্দ হওয়ার সাহস। স্বাধীন হওয়ার জন্য তোমাকে খারাপ মানুষ হওয়ার প্রয়োজন নেই, শুধু পারফেক্ট হওয়ার জেদটা ছাড়তে হবে। যদি কেউ তোমাকে ঘৃণা করে, তবে সেটা তার সমস্যা, তোমার নয়। যেদিন তুমি এই বোঝা নামিয়ে দেবে, সেদিন তুমি বাতাসের মতো হালকা অনুভব করবে। অধ্যায় 4, তুমি পৃথিবীর কেন্দ্র নও। ইউ আর নট দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। কথোপকথন আরও গভীর হলো। ফিলসফার একটা তেতো সত্যি বললেন, আমরা প্রায়ই দুঃখী হই কারণ আমাদের মনে হয় পুরো পৃথিবী শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে। আমাদের মনে হয় যদি আমাদের কোনো ভুল হয়, তবে সবাই হাসবে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি মানুষ নিজের লড়াইয়ে এতটাই ব্যস্ত যে তোমার জন্য সময় দেওয়ার মতো অবকাশ তাদের নেই। আমরা নিজেদের পৃথিবীর কেন্দ্র মনে করে ফেলি,
কিন্তু আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন আমরা নিজেদের গণ্ডি থেকে বেরিয়ে অন্যদের সাহায্য করতে শুরু করি, যখন আমরা এটা বুঝি যে আমরা এই বিশাল পৃথিবীর একটা ছোট্ট অংশ মাত্র। যখন তুমি অন্যের কাজে আসো, তখন তুমি সেই বিলঙ্গিংনেস বা একাত্মতা অনুভব করবে যা কোনো দামি জিনিস তোমাকে দিতে পারবে না। অধ্যায় 5, এখনই এবং এই মুহূর্তে, দ্য হিয়ার অ্যান্ড দ্য নাও। রাত শেষ হয়ে আসছিল, সূর্যের প্রথম আলো জানালা দিয়ে উঁকি দিচ্ছিল। ছেলেটি শেষ প্রশ্ন করল, কিন্তু ভবিষ্যতের কি হবে যদি আমি কাল হেরে যাই? ফিলোসোফার হাসলেন এবং বললেন, জীবন কোনো ম্যারাথন নয় যে জিততেই হবে। জীবন হলো একটা নাচ। নাচের সময় তুমি এটা ভাবো না যে কখন শেষ হবে আর আমি কোথায় পৌঁছব। তুমি শুধু প্রতিটি পদক্ষেপ বা স্টেপ উপভোগ করো। যদি তুমি শুধু গন্তব্যের কথা ভাবো, তাহলে পথের সুন্দর দৃশ্যগুলো তুমি হারিয়ে ফেলবে। বন্ধুরা, অতীত ফুরিয়ে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। যা আছে তা হলো শুধু এই মুহূর্ত, দ্য হিয়ার অ্যান্ড দ্য নাও। যদি আপনি আজ পূর্ণ উদ্যমে বাঁচতে পারেন, তবেই আপনার জীবন সফল। ছেলেটি যখন সেই ঘর থেকে বাইরে বেরোলো, তখন তার চোখে জল ছিল, কিন্তু মনে ছিল এক অদ্ভুত শান্তি। সে বুঝতে পেরেছিল যে খুশি থাকার জন্য তার কারো অনুমতির প্রয়োজন নেই। আজ আমি আপনাদেরও এটাই বলতে চাই, সেই মাস্কটা খুলে ফেলুন যা আপনি পৃথিবীকে দেখানোর জন্য পরে আছেন। লোকে কি বলবে সেই ভয়টা ছেড়ে দিন। নিজের জীবনের হিরো নিজে হন। একটু সাহস সঞ্চয় করুন অপছন্দ হওয়ার, কারণ আসল স্বাধীনতা ঠিক এর পিছনেই লুকিয়ে আছে। নিজের ছন্দে নাচুন, নিজের মতো করে বাঁচুন, কারণ এই জীবনটা আপনার, কারো ওপিনিয়নের কানেকশন নয়। যদি এই গল্পটা আপনার মনের কোনো কোণকে ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে ফ্রিডম অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন আর মনে রাখবেন, আপনি যেমনই হন না কেন, আপনি শ্রেষ্ঠ।